এই তো রাজাকারের বাচ্চারা বলে, ওই যে আমার কথাটা শুনেন, কিন্তু রাজাকারের বাচ্চারা বলে যে যখন মুক্তিযুদ্ধ সকল কিছু স্মারক ভাঙচুর করা হচ্ছে, সেখানে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সকল কিছু বিলুপ্ত করে ফেলা হচ্ছে, তখন বিএনপির যে প্রতিবাদটা করার কথা ছিল, বিএনপি সেখানে অংশগ্রহণ করার কথা ছিল না, কিন্তু সবই বিএনপি করেছে। আপনি কিছু বলতে চান কিনা? এখানে মুক্তিযুদ্ধ যখন বলবেন আপনি আমার কাছে, আমি ওনার সম্পর্কেও জানি। আমি কিন্তু মুক্তিযুদ্ধ 26শে মার্চের মুক্তিযুদ্ধ না, আমি কিন্তু মুক্তিযুদ্ধ 26শে মার্চের অনেক আগে, যেদিন বিএলএফ হইছে, বিশেষ করে 69-এর গণঅভ্যুত্থানের পরে বিএলএফ খুব দ্রুত গতিতে চলছিল। সেই বিএলএফ এর প্রধান যিনি নেতা, মেইনলি তার নাম জনাব সিরাজুল আলম খান, উনি আমার লিডার। আমি চিন্তায় কিন্তু উনি ছাত্র রাজনীতি আমার লিডার। 116 নম্বর ইকবাল হল, এখানে থাকতেন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, জাতীয় 4 ছাত্র নেতার একজন, তার নাম শাহজাহান সিরাজ। বৃহত্তর ময়মনসিংহে বাড়ি হওয়ার কারণে আমি ওনার খুব প্রিয় কর্মী ছিলাম। কাজে আমি এত কিছু দেখেছি মুক্তিযুদ্ধ সম্পর্কে, প্রথম থেকে শুরু হয়ে আমি অনেক বলছি কথাগুলা। জাতীয় সঙ্গীত কিভাবে হলো, পতাকা কিভাবে হলো, কিভাবে শিবনারায়ণ দাস আনোয়ারা হোটেলে 8 আনার ভাত খায় সারা রাত পতাকাটা আঁকলেন, কুমিল্লা শিবনারায়ণ দাস। কিভাবে জাহিদুর রহিমকে দিয়ে সিরাজুল আলম খান বললেন, জাহিদ ভাই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গান, উনি গাইলেন। পরে বললেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটা একটু গান। পরে উনি শুনে বললেন, দুইটাই তো ভালো, তবে একটা তো হলো বিশ্বকবি রবি ঠাকুরের, ওইটা আবেগ অনেক বেশি। আমার মনে হয় এটাই বেটার হবে জাতীয় সঙ্গীত হিসাবে, তবে বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলতে হবে। আমি কথাটা এই কারণে বলি যে এই জিনিসগুলো পর্যন্ত আমি দেখছি, আমি নেতা ছিলাম না। আমি সিরাজুল আলম খান সাহেব এখানে বসতেন, চেয়ারে বসতেন না উনি, কিন্তু ইনি কিন্তু পত্রিকা, মাহবুব ভাই জানেন, পত্রিকার পাতা বিছায় নিচে বসতেন। আমি হইলাম দরজার বাইরের কর্মী ওনার, নট দরজার ভিতরের। কিন্তু আমি এই ফজলু করে এটুক ডাক দিত আমাকে। আমি উনি কতগুলো ভাত খাইতেন, কি প্লেটের মধ্যে সব কইতে পারব। এত কিছু দেখছি মুক্তিযুদ্ধ সম্পর্কে। আমাকে যখন আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে কথা বলেন, এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কেউ যখন বাজে কথা বলে, বাজে কি বলবো আপনাকে, তখন আমার মনে হয় আমার মাকে গালি দেওয়া হচ্ছে। তখন আমার মনে হয় আমার জীবনের সমস্ত বিশ্বাসকে হরণ করা হচ্ছে। এই যে ছেলে পেলেগুলা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, কালকে না পরশুদিন এই ছেলেটা রাহিদ ইসলাম বলল। এখন আমি এদেরকে, মানুষ বলে আপনি এদেরকে তো বকেন কেন? না, আমি তো এদেরকে আদর করি। এদের বাপের চেয়ে আমি 15 বছর বয়সে বড়, এদের বাপের বয়স 60 বছর, আমার বয়স 78, আমি 18 বছরের বড়। ওদের বাপ মুক্তিযুদ্ধে যায় নাই, মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই, ওদের জন্ম তো পরে। ওই ছেলেটার বয়স 26 বছর। 26 বছর না, আমি তো 40 বছর আগে আমি দেশে এমপি হয়েছি। 40 বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি। 54 বছর আগে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, 1200 মুক্তিযোদ্ধা আমি কমান্ডার ছিলাম। হাজারে হাজারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে চলছে। আমার নাম শুনলে রাজাকাররা 7 মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে। এখন এই ছেলেটা কথা, যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয়, যে ছেলেটা 500 বা 600 বা 700 ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি 5ই আগস্টে, আর শত শত ছেলেকে আহত করায় বলি 5ই আগস্টে, জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য, এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে। এদেরকে একটা গালি আমি দিব না, এদেরকে আমি দিব না। তোরা যে বিমানে যাচ্ছে বেটা, 5 স্টার হোটেলে থাকস, বাপের কয় টাকা ছিল? তোদের যে বাড়ি দেখি আমি দেবিদ্বারে, মুরাদনগরে, পঞ্চগড়ে, আরো কমু কোনটা কইতেছেন আপনি? এদের বাড়িঘর ঘর আছে, দোয়ার নাই, মাটিতে বৈশা খাওয়ার জায়গা নাই। এইসব ছেলেপেলেরা 100 টাকার
ক্ষমতা ছিল না, এরা 100 কোটি টাকার মালিক হলো কিভাবে? এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে 71-এর কথা বেশি কইেন না। আমরা 47ও কমো 71 কমো, কিন্তু আসলে হলো 24। এরা হলো বেজন্মা। আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা। 71 যারা মানো না, যারা 71কে ছোট করে দেখাও, 71 হয়েছে বলেই তো বাংলাদেশ, নাকি 47-এর নাম বাংলাদেশ? আপনি বলেন। আপনি না, কিন্তু তারা মনে করে যে 71কে এটাকে আসলে একটা ধরনের বিক্রি করা হয়েছে, এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কে বলছে? ব্যবহার করে সেটাকে একটা একজন ইমাম সাহেব, সে একটা রেপ কেসে পড়ছে, পড়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই কারণে কি ইসলাম খারাপ হয়েছে যে মসজিদে আর যাওয়া যাবে না, নামাজ আর পড়া যাবে না? একজন কি মুক্তিযুদ্ধের নাম ভাঙাইছে, ইসলামের নাম ভাঙাইছে বা মুক্তিযুদ্ধের নাম ভাঙাইছে, সে খারাপ কাজ করছে, এর জন্য সমস্ত মুক্তিযুদ্ধ খারাপ হয়ে গেল। এই তো রাজাকারের বাচ্চারা বলে। ওই যে আমার কথাটা শুনেন, কিন্তু রাজাকারের বাচ্চারা বলে। আমার কথাটা শুনবেন। যখন এই কথাটা বলছেন, শুধু এই রাজাকারের বাচ্চা ইস্যুতেই কিন্তু এত বড় অভ্যুত্থানের ঘটনাটা ঘটেছে যে না, রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায়, যারা এরা বাংলাদেশ মানে না। এদের ভিতরে হলো পাকিস্তান। এটা এনসিপি তো টাঙ্গায় না, এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ। ওহো, ছাত্র শিবিরই তো বলতেছি আমি। সব গাছেরই গোড়ায় এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসা ছেলে, অথবা জামাত থেকে, অথবা জামাত গত 5 বছর যাবত এদেরকে এইসব আকাম কুকাম করার জন্য ট্রেনিং দিছে। এরা সব এক, এদের গোড়াটা এক। এখন এনসিপি হইতে পারে, তারা এবি পার্টি হইতে পারে, অন্য পার্টি হইতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র, কিন্তু এদের গোড়াটা এক। হ্যাঁ, এরা ইয়াজিদের বংশ। বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ। এরা ইসলাম মানে না, এরা উমাইয়া, এরা হাশেমি বংশকে ধ্বংস করতে চায়। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এখানে সকলের রাজনীতি থাকবে, সকলে এখানে রাজনীতি করার সুযোগ পাবেন। আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছে যে একতরফাভাবে সকল রাজনীতি বন্ধ করেছে, তারাই রাজনীতি করেছে স্বৈরশাসকের মতো। কাজে সকলের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চায় তারা। সেখানে জামাত শিবিরের রাজনীতিও যেমন থাকবে, এনসিপির রাজনীতিও থাকবে। মিথ্যাবাদী। এটা তো আমি প্রথম বলছি 10 মাস আগে, যে জামাত যদি মনে করে যে সরিয়ে আইন চলবে, ইলেকশনে আসেন। এনসিপি বা ছেলেরা যদি মনে করে যে তারা দেশ চালাবে, আমার কোনো আপত্তি নেই, আমার ছেলেরা তারা ইলেকশনে আসে। কিন্তু গত 10 মাসে তারা করতেছে কি? গত 10 মাসে তাদের একমাত্র আক্রমণটা কোথায়? যে 47 আর 24 হইল আসল মুক্তিযুদ্ধ, আর 71 হইল ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এবং বিদেশে একটা দেশ চক্রান্ত করিয়া 71 করছে। এই 71কে কলঙ্কিত করার জন্য, 71-এর মুখে কালি মাখানোর জন্য এদের সমস্ত প্রচেষ্টা। এবং ওই যে আপনি একটু আগে বলছেন কথাটা, ওনাকে জিজ্ঞাসা করছেন, যুদ্ধটা কিন্তু এইখানেই। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ এ নেশন? 1971 সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি ছিল? 1947 সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি ছিল আমাদের জাতির? ভুল হোক শুদ্ধ হোক, সেটা ছিল হাত মে বেরি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গেই পক্ষে আমরা ছিলাম, আর পাকিস্তান হবে কি হবে না এটা ছিল মূল কন্ট্রাডিকশন। 71-এর মূল কন্ট্রাডিকশন কি? 71-এর মূল কন্ট্রাডিকশন ছিল মুক্তিযুদ্ধ সঠিক না বেঠিক, পাকিস্তানি থেকে যাবে না মুক্তিযুদ্ধ করে বাঙালি জাতির একটা 1000 বছর পরে বাঙালি জাতির একটা জাতিরাষ্ট্র হবে। সেই 71-এর যে যুদ্ধটা, এটা সাধারণ যুদ্ধ না, 5ই আগস্টের যুদ্ধ না। কোথায় আপনি হিমালয় পর্বতের সঙ্গে আপনি টিলাকে দিয়ে কম্পিটিশন করাতে চান? এরপরে আপনাকে বলতে হবে আপনি সৎ চিন্তা করেন। আপনি তো অসৎ চিন্তা করেন। আপনি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি টিলার সাথে তুলনা করতে দিন। 71-এর মুক্তিযুদ্ধ হলো হিমালয় পর্ব। শত শত বছরের যাবৎ যে মুক্তিযুদ্ধের যে নির্যাস, সেই নির্যাসের মধ্য দিয়ে সেই 52-এর ভাষা আন্দোলন থেকে 62, 64, 66, 69, 71, 70-এর নির্বাচন, একটার পর একটা স্লোগান, বা তোমার আমার মায়ের ভাষা, মুখের ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা। তারপরে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। একটার পর একটা স্লোগান হতে হতে কি হয়েছে? কিসের জন্য যুদ্ধটা করছিল?
আমরা বাঙালি জাতি রাষ্ট্রের জন্য যুদ্ধ করছিলাম, বাংলাদেশ সৃষ্টি করছিলাম। এখন যদি বলে যে না বাংলাদেশ তো এটা সৃষ্টি হয়েছে, শেষ হয়েছে, এইটা এখন সমান সমান 47-এ, তাইলে মানুষ যদি বলে যে 1400 বছর আগে তো ইসলাম হয়েছিল, এটা তো পুরানো হয়েছে, এটা সমান সমান, তা তো হবে না। যদি আপনি মুসলমান হন 1400 বছর পরে হলে আপনাকে ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে মানতে হবে। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করে। কিন্তু আর আপনি যদি মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন 71, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে 71-এর যে যুদ্ধটা হয়েছিল চিরদিন বাঙালির জীবনে থাকবে, এবং এইটাই হলো বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন। কিন্তু তারা পেছনে ফিরে আমি তাদের কথার জবাব, এরা আমাদের ছেলে, এদের কথার কোনো জবাব আমি দেব না। নিশ্চয় না, কিন্তু 24টা সেই 71-এর ধারাবাহিকতা হিসেবেই তারা রাখতে চান, কিন্তু শুধু 71-কে কেন্দ্র করে যা কিছু করা হয়েছে সেটার পক্ষে তারা নন। তারা মনে করেন যে মুজিববাদ সৃষ্টি করা হয়েছে, তারা মুজিববাদ কবে হয়েছে? ছেলেরা জানে ওর বাপের জন্ম হয়েছে কবে হয়েছে মুজিববাদ? কতদিন পর্যন্ত মুজিববাদের স্লোগান হয়েছে? হাসিনার আমলে কি একটা মুজিববাদের স্লোগান হয়েছে? মুজিববাদের স্লোগান হয়েছে 1972 সনে, বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ মুজিববাদ। ছাত্রলীগ যখন 2 ভাগ হয়ে গেল, তখন সিরাজুল আলম খানের যে নেতৃত্বে যে ছাত্রদের রব সিরাজ ছিল, তারা দিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র, আর নূরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখনরা দিত বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ মুজিববাদ। কিছুদিন পরেই দেখা গেল এটার পিছনে কোনো থিসিস নাই, কাজে 73-এর পরেই মুজিববাদ মুজিববাদ স্লোগানটা থাইমে গেল। এটা খন্দকার মোহাম্মদ ইলিয়াস একটা বই, মুজিববাদ লিখছিল, মুজিববাদের উপরে কোনো স্লোগান হয় না। কিন্তু 73-এর পরে মুজিববাদ কোনো স্লোগান ছিল না। আমি বলি শুনেন, এটা কি হয়েছিল, এইটা ছাত্রলীগ যখন ভাগ হয়ে গেল, তখন কোন ছাত্রলীগ, 2টা ছাত্রলীগকে আইডেন্টিফাই করার জন্য একটা মার্ক অফ ডিটেকশন, যে এটা কি রবের ছাত্রলীগটা কি, এটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা এটা সমাজতন্ত্রী, আর এটা কি, এটা হলো মুজিববাদী। এটা ডিফারেন্সিয়েট করার জন্য, এটা কোনো ফিলোসফি হিসাবে না। 73 পরে মুজিববাদ ইট ওয়াজ নো লঙ্গার হার্ড, এটা কেউ শুনেও নাই। কিন্তু সেটাই কিন্তু আমরা এখন শুনছি, আমরা তো না, এটা বললে তো হবে, এটা তো বললে হবে। আমি বলি মুজিববাদের স্লোগান গত 50 বছরে একদিনের জন্য হয় না, এগুলো মিথ্যা কথা হইতেছে। কিন্তু যারা আরেকটা কথা আপনাকে বলি, নায়ক আছে, আরেকটা কথা বলি, ওই যে আপনি বলতেছেন যে ওগুলা বাদ দিয়ে দেন, সবকিছু করে দেন। আচ্ছা, শেখ হাসিনা যে 96 থেকে 2001 সন প্রধানমন্ত্রী ছিলেন, তার দল দেশ চালাইছে, ভালো মন্দ সেটা ইতিহাস বিচার করবে। তারপরে 2009 থেকে 2024 খুব খারাপ চালাইছে, ফ্যাসিস্ট। এই 2টা সময়ে শেখ মুজিবুর রহমান কই আছিল? কোথায় শেখ মুজিবুর রহমান কোথায় ছিল? বাংলাদেশে লুকায় আছিল, এবং অন্তরালে থেকে শেখ হাসিনাকে পরামর্শ দিত? বলেন, আপনি বলেন। যদি তাই না হয়, তাহলে শেখ মুজিবের উপর অত্যাচারটা শেখ হাসিনার চেয়ে, শেখ হাসিনা যদি অন্যায় করে তাকে ফাঁসি দেন বিচার করে। নিশ্চয়ই, কিন্তু আমার কথাটা শোনেন, জি, শেখ মুজিবের মাথার উপরে উঠে প্রস্রাব করলেন, যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি, বাঙালি জাতি যতদিন থাকবে, ওই বাড়ির থেকে যে আঙ্গুলটা দেখাইছে 23শে মার্চ, ওটা থেকে যাবে, কিন্তু সব পুরায় দিলেন, করে দিলেন। আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ। হাসিনার 15 বছরের শাসনই কি শেখ মুজিব কবর থেকে উঠে আসছে তাকে খুব পরামর্শ দিছিল? তাইলে সবটা জেদ হলো শেখ মুজিবের প্রতি। কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না? শেখ মুজিব এই খারাপ কাজটা করছিল। এই কথা থেকে এই প্রশ্নটাই আসলে, যে ধারাবাহিকতা যদি 71-এর 24 হয়, তাহলে তো কখনো মুখোমুখি দাঁড়ানোর কথা না, কিন্তু আমরা মুখোমুখি দেখছি যে কোনোভাবেই হোক। এটা কি কোনো রাজনৈতিক দল বা দল সমূহ কোনোভাবে এটা রাজনৈতিক কোনো খেলার অংশ হিসাবে দাঁড় করাচ্ছে কিনা? আমার একটা ব্যাখ্যা আছে, সেটা পরে বলতেছি। জি, প্রথম কথা একটু বলে নেই, সেটা হচ্ছে যে দেখেন, মুক্তিযুদ্ধ যদি না হইতো, আজকে যিনি সচিব তিনি থাকতেন সেকশন অফিসার। মুক্তিযুদ্ধ যদি না হইতো, আজকে যিনি লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, তিনি বড়জোর মেজর হইতেন। মুক্তিযুদ্ধ যদি না হইতো, আজকে যারা গ্রুপ অফ কোম্পানিজের মালিক তারা মুদি দোকানদার হইতেন। অথচ আমরা মুক্তিযুদ্ধকে এটাকে ডিফেম করার চেষ্টা করতেছি। পারবেন না। দেখেন, পিঠ দিয়ে পাহাড় ঠেলেন না, পারবেন না। আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে এটার পিছনে কি কারণ। আমরা একটু ব্যাকে যাই। সেটা হলো, এটা হচ্ছে যারা মানে হাসিনা রেজিমকে যারা উৎখাত করছে তাদের ফিলসফিক্যাল ব্যাংক্রাপসি, এই মুক্তিযুদ্ধকে আঘাত করা। এটা কেন আমি আসতেছি পরে। দেখেন, জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন, উনি দল গঠন করার চিন্তা করলেন,
তখন উনি তো আর আওয়ামী লীগকে নিতে পারবেন না, তাই না, দলে। তাইলে ওনাকে যদি একটা পলিটিক্যাল স্ট্রেংথ তৈরি করতে হয়, রাজনৈতিক শক্তি তৈরি করতে হয়, তাইলে অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সকে তাকে নিতে হবে। আওয়ামী লীগ তো তার সঙ্গে যাবে না। তখন উনি কি করলেন, এই যে কিছু মানে যারা অ্যান্টি লিবারেশন ছিল, এই যে শাহজিজ ধরেন, মশিউর রহমান টমান, এদেরকে নিলেন। তারপরে ধরেন অ্যান্টি আওয়ামী লীগ যারা ছিল, যেমন ধরেন যে ওই যে 7 মার্ডারের আসামি, হ্যাঁ, ওই যে কি ওটা একটা দল ছিল তার একটা জাকপা, শফিউল প্রধান, তাকে জেল থেকে বের করে তার দলে নিলেন, ফ্রন্টে নিলেন। এই অ্যান্টি আওয়ামী লীগ এলিমেন্টগুলিকে উনি নিয়ে তার দল গঠন শক্তি বৃদ্ধি করতে চাইলেন। এখন হয়েছে কি, এই যে 24-এর পরে যারা এটা নেতৃত্বে ছিলেন, এনসিপি বলেন আর যারাই হলেন, তারা মানে হাসিনা রেজিমের পলিটিক্সের চাইতে বেটার কোনো পলিটিক্স উদ্ভাবন করতে পারলেন না। মানে তাদের সেই যোগ্যতাই নাই, তাদের এটা ফিলোসফিক্যাল ব্যাংক্রাপসি। বেটার পলিটিক্সটা তাদেরকে যে উদ্ভাবন করে এটাকে মানে কি বলে যে রিপ্লেস করবেন, এটাকে প্রতিস্থাপন করবেন, সেই মেধা তাদের নাই, সেই যোগ্যতা তাদের নাই। তখন কি করলেন, একটা ইজি সলিউশনটা কি, এই মুক্তিযুদ্ধকে আঘাত করতে হবে এবং তাইলেই আওয়ামী রাজনীতি শেষ হয়ে যাবে, ফলে আমরা একটা শক্তি হিসেবে দাঁড় হব। এইটা যদি তারা মানে শেখ হাসিনার যে রাজনীতি, সেইটার বিকল্প একটা উন্নত রাজনীতি যদি ওরা বের করতে পারতো, তাইলে কিন্তু আর মুক্তিযুদ্ধকে আঘাত করতো না। হ্যাঁ, তাহলে আঘাত করতো না, তাহলে ওইটা দিয়েই তো তারা রাজনীতি করতে পারতো। ওইটা তো পারলো না এবং এটা এই যোগ্যতাই নাই। ফলে তারা আঘাত করলো কি, মুক্তিযুদ্ধকে। তাহলে কেন আঘাত করলো, যে আওয়ামী লীগ রিপ্রেজেন্টস মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে প্রতিনিধিত্ব করে। তাইলে মুক্তিযুদ্ধকে যদি ডিফেম করা যায়, তাকে যদি নিশ্চিন্ন করে, তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে, এটা চেইন ইফেক্টে। ফলে ওই সোজা পথটা বেছে নিছে। হ্যাঁ, তারা যদি কঠিন পথ বেছে নেওয়ার মতো যোগ্যতা থাকে। এটা কি খুব সরল একটা মত হচ্ছে না, যে আওয়ামী লীগকে বিলুপ্ত করলেই, মুক্তিযুদ্ধকে বিলুপ্ত করলে আওয়ামী লীগ বিলুপ্ত হবে? কারণ এই দেশের প্রতিটা মানুষই তো মুক্তিযুদ্ধ ধারণ করে। সেখানে আবার যারা মুক্তিযুদ্ধ ধারণ করে তারা তো সবাই যে আওয়ামী লীগ করে এমনও না। না, আপনি তো বলতেছেন যে রিয়ালিটিটা, মানে ন্যারেটিভটা কি? ন্যারেটিভটা হলো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সুতরাং এরকম একটা ন্যারেটিভ মানে তারা ধরে নেয় যে মুক্তিযুদ্ধটা হচ্ছে আওয়ামী লীগের সোল এজেন্ট, মানে সোল অ্যাসেট, তাদের নিজস্ব সম্পত্তি এটা। হ্যাঁ, আর বাকি যারা আছে তারা হচ্ছে মানে মুক্তিযুদ্ধ হলেও, মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলেও তারা কোনো মানে সংগঠিত শক্তি না, তারা ডিসঅর্গানাইজড। হ্যাঁ, তারা অসংগঠিত। সংগঠিত রূপটা হচ্ছে মুক্তিযুদ্ধের ম্যানিফেস্টেশনটা হচ্ছে আওয়ামী লীগ, সংগঠিত। তো ফলে এই সংগঠনটাকে যদি বিলুপ্ত করতে হয়, তাহলে এই সংগঠনটা যে যুদ্ধের ম্যানিফেস্টেশন, সেইটাকে ধ্বংস করতে হবে। এটা হচ্ছে, যেহেতু তারা বেটার কোনো পলিটিক্স দিতে পারছে না, এখনো পারে না। পারলে কিন্তু এটা আর হইতো না। যেমন জিয়াউর রহমান যদি এই আপনার কি বলে যে কেন বাংলাদেশি জাতীয়তা আনলো, উনি আনলেন যে যেহেতু আওয়ামী লীগের স্লোগান হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, তাহলে এটা একটা কাউন্টার দিতে হবে। এটা কাউন্টার কি হলো, উনি বাংলাদেশি জাতীয়তাবাদ বের করলেন। হ্যাঁ, তো ফলে একটা ডিস্টিংগুইশ করতে হবে, একটা পার্থক্য করতে হবে, তাই না? তো পার্থক্য করতে গিয়ে যদি আপনি মেধাশূন্য হয়ে যান, থাকেন, বা আপনার যদি সেই ইনোভেটিভ পাওয়ার না থাকে, মানে ফিলোসফিক্যাল আপনার স্ট্রেংথ না থাকে, তাহলে তো আপনি একটা ইজি সলিউশন বের করবেন। হ্যাঁ, ইজি সলিউশন বের করতে গিয়ে আপনি এই কাজটা করতেছেন, এটা ঠিক না। এটা 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 কেন যে এটা করতেছে আমি এটাই বুঝলাম না। মানে আপনি মনে করছেন যে সরলভাবে আপনার যেটা মনে হয় যে তারা হচ্ছে রাজনৈতিকভাবে তাদের শক্ত অবস্থান এবং আওয়ামী লীগকে পুরোপুরি বিলুপ্ত করার ক্ষেত্রে, আর তারা মনে করছে মুক্তিযুদ্ধ বিলুপ্ত করলে আওয়ামী লীগ পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। এই কারণেই তারা ৭১-কে তারা একটা প্রতিযোগিতার জায়গায় নিয়েছে। আমি ফজলুর রহমানের কাছে আসি। যে প্রশ্নটা মাসুদ কামাল শুরুতে করেছিল, আপনাকে আমি বলতে চাই, আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হবে? আপনি নিজে মুক্তিযোদ্ধা এবং বিএনপিতে প্রচুর মানুষ আছেন, প্রচুর মুক্তিযোদ্ধা আছেন যারা একেবারে সম্মুখ সারির মুক্তিযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও, তিনিও সেক্টর কমান্ডার থেকে শুরু করে তিনিও বীর মুক্তিযোদ্ধা। তাহলে কেন আওয়ামী লীগের কাছে সোল এজেন্টটা গেল? এবং আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের সম্পর্কে কেউ কিছু বললে আপনার মনে হয় মা সম্পর্কে কিছু বলছে, এরকমই নিশ্চয় সকল মুক্তিযোদ্ধার একসাথে এটা মনে হয়। কিন্তু এই গেল 1 বছরে 32 নম্বর ভাঙা থেকে শুরু করে, মুক্তিযুদ্ধদের স্মারক ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে, এবং 24-এর বর্ষপূর্তিতে আমরা
তখনকার সেই রাজাকারদের ছবি টানানো থেকে শুরু করে আমরা বিএনপি ছাত্রদল এই ঘরানার মানুষকে খুব বেশি প্রতিবাদ তেমন করতে দেখিনি। কেন? তারা ধারণ করে না, নাকি তারা মনে করে না যে এটা দরকার আছে? আমি আবারও বলি আপনাকে, এই দেশে এখন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ পলিটিক্স ইন বাংলাদেশ? বাংলাদেশ রাজনীতির প্রধান দ্বন্দ্ব কি এখন? বিএনপি এখনো মনে করতেছে প্রধান দ্বন্দ্ব হইলেও একটা ইলেকশন হবে কি হবে না। কাজে বিএনপি দল হিসাবে এটা চিন্তা করে থাকলে আমি তো বিএনপির মানুষ, এটা আমাকে ধারণ করতে হবে নিশ্চয়ই। আমি যেহেতু দল করি, যে প্রিন্সিপাল করে একটা ইলেকশন করা যায় কিনা কোনোভাবে, এবং বিএনপি কিন্তু ইলেকশন করার পথে অনেক আগায় গেছে। ঠিক আছে, এমনকি এটাও বলে ফেলছে আমাদের মহাসচিব যে নির্বাচন হইলে আমরা জয়লাভ করব এবং প্রধানমন্ত্রী কে হবে এইটাও বলে ফেলছে। সবাই জানেন আপনারা। তাইলে বিএনপি হলো নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে করতেছে, হ্যাঁ, কিন্তু জামাতকে নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে, বিএনপির পরেই তো এদেশে এখন আওয়ামী লীগ নাই, যেহেতু জামাত হইল প্রধান দল, আর জামাতের মুখপাত্র হইল এনসিপি। আমি যে বলছি এরা একই বাচ্চা, বিভিন্ন নামে। সত্য যুগে যিনি হরিণ, তেতা যুগে তিনি রাম, দ্রাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ। তারা হইলো এই দল। সেই জামাতের যে দলটা, এরা কি মনে করে যে মানে ওটা হলো ইলেকশন? না, তারা এটা মনে করে না। তারা মনে করে যে আওয়ামী লীগকে তারাইছি, এখন বিএনপি যদি তারাই দিতে পারি, তা আমাদের যে ফিলোসফিক্যাল ফাইট, তাদের ফাইটটা ফিলোসফিক্যাল, আর বিএনপির ফাইটটা হলো পলিটিক্যাল, একটা ইলেকশন চাই। আর জামাতের ফাইটটা হলো ফিলোসফিক্যাল। কি ফাইট? 47-24 ঠিক ছিল, 71 ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল, এবং এই ঝগড়াটা লাগাইছে দিল্লি, আমাদের পাশের দেশ। কাজে এইটা আসলে মুক্তিযুদ্ধ না, এটা হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া। এবং শেষ পর্যন্ত যখন বলা হয়েছে, আমি কেন জামাতে বলছি যে এইসব কথা বাদ দিয়ে ইলেকশনে আসেন, এই কথাই বলেন। যদি ইলেকশনে আপনাদেরকে মানুষ ভোট দেয় যে 71-এ কোনো ইলেকশন হয় নাই, শরিয়ার এগেইনস্টে কোনো আইন হবে না, আপনাদেরকে ভোট দিলে আপনারা করেন। এটা প্রতিদিন আমি জামাতকে বলছি। আমার কাছে মনে হয়েছিল এদের বুঝি শুভ বুদ্ধির উদয় হয়েছে, কিন্তু ওই যে ইংরেজিতে যে ক্লাস 7-এ পড়ছি, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কয়লা ধুইলেও ময়লা ছাড়ে না। জামাত সেই 71-এর যে তাদের পূর্বপুরুষের পরাজয়, যে পরাজয়টা আমি চোখে দেখছি, আমার কাছে মনে হয়েছে রাজাকার আলবদররা এই পৃথিবীতে বৃথা জন্মগ্রহণ করছে। আমি কমান্ডার ছিলাম, যখন শুনছি 16ই ডিসেম্বর হয়ে গেছে, এরা কোথায় পালাবে? কেউ নদীতে জাপ দিয়া পড়ছে, কেউ বট গাছের উপরে গিয়ে উঠছে, গুলি খাইয়া মরছে। রাজাকারের কমাইগুলো আপনারা দেখেন নাই তো? আমি দেখছি, এবং আমি শত শত জামাতের কর্মীর নাম বলতে পারবো যাদের বাপেরা মুক্তিযুদ্ধের গুলি খাইয়া মারা গেছে, যাদের বাপের আমি নাম বলে দিতে পারবো এখনো, যারা জামাতের নেতা। এরা ওইটা ভুলে নাই বলেই এরা ছোট আত্মার মানুষ হিসাবে বলছে 71 ভুলে যাও। কেন ভুলে যাও? যারা অস্ত্র হাতে নিয়েছিল তারা আল্লাহর কাছে মাপ চাও। আমার কথাটা সত্য না মিথ্যা আপনি দেখেন, তারা লেখছে মাপ চাও, ক্ষমা চাও। অস্ত্র হাতে নিয়ে যারা যুদ্ধ করছিল, সেই দিন থেকে আমি মনে করছি যে এই দেশ থাকুক, যদি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষে থাকুক, আর আমি যদি বেঁচে থাকি, জয় অথবা মৃত্যু সংসপ্তকের ভূমিকা পালন করব। ওই যে আপনারা একটু আগে বলেন ফজলুর রহমান ইজ দ্য চ্যাম্পিয়ন, আমি প্রথম বাংলাদেশে বলছি, এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধ কিন্তু ধ্বংস করতে পারবে না, যুদ্ধ করে দেখতে পারোস। এবং এখনো অবস্থাটা এরকম হয়েছে। আপনাকে বলি, বাংলাদেশে জামাতের পাওয়ার এখনো অনেক বেশি, কারণ ব্যাংক তাদের, ইন্স্যুরেন্স কোম্পানি তাদের, হসপিটাল তাদের, শত শত কোটি টাকা তাদের, হাউজিং ব্যবসা তাদের, শিবিরের মতো একটা ক্যাডার ভিত্তিক দল তাদের, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে রাখছে, তাদের শক্তি আছে। কিন্তু তাদের শক্তি আছে, ইট ইজ লিমিটেড। তাদের সূর্যের শক্তি নাই। সূর্য হলো মুক্তিযুদ্ধ, সারা বাংলাদেশের শক্তি হলো মুক্তিযুদ্ধ। কিন্তু তারা এখন